আব্দুল্লাপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট, দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অগ্রগতি 40 ভাগ, আসছে বছরেই চালুর পরিকল্পনা। তীব্র তাপপ্রবাহে 15 দিনে পোল্ট্রি শিল্পে 300 কোটি টাকা ক্ষতি, বন্ধ হয়েছে 20,000 খামার। মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্ষা লাগলে মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। নিম্নতম নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সড়কে আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। 2 সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা। 15 বছরেও বসবাসের অযোগ্য অসহায় প্লট মালিকরা। এবং ভারতের লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ চলছে। 11 রাজ্যের 93 আসনে হচ্ছে ভোট। সবার নজর গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আব্দুল্লাপুর থেকে আশুলিয়া বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প 2027 সালে শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধৌর অংশ চালু হবে 1 বছর আগেই। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর আশুলিয়া দিয়ে বাইপাইল। বলতে গেলে ঢাকার 2 প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা 2টি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড 2টি খুলে দেয়ার। যে 2টো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে অ্যাট গ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40 ভাগ। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 3 গুণ বেশি শব্দ দূষণের শিকার রাজধানী ঢাকা। একদিকে নিয়ন্ত্রণে যেমন নেই কোনো সরকারি পদক্ষেপ, তেমনি এ নিয়ে সচেতন ব্যক্তি বা সংস্থার সংখ্যাও হাতে গোনা। শ্রবণজনিত সমস্যা সহ হৃদরোগ, অনিদ্রা ও স্মৃতি বিভ্রাটের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। গ্রামীণ জীবন ছেড়ে 2 বছর হলো শহরে এসেছেন সুলতান মিয়া। কাজ করছেন পোশাক কারখানায়। শ্রবণ সমস্যায় ভুগছেন 6 মাসের বেশি সময় ধরে। বাম কানে কান শুনি বেশি, আর ডাইন কানে একবারে শুনি না, যা হালকা করে শুনি। গার্মেন্টসে যখন গাড়ি দেয় না, তখন গাড়ির শব্দ একটু আরো ব্যথা বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে একজন স্বাভাবিক মানুষের শব্দ গ্রহণের মাত্রা 40 থেকে 50 ডেসিবেল। কিন্তু রাজধানী ঢাকায় চলাচল করতে গেলে কি পরিমাণ শব্দ গ্রহণ করতে হয় একজন মানুষকে? পরিবেশ অধিদপ্তর 2023 সালে 24 ঘন্টায় শব্দের মানমাত্রার উপর 10 দিনের একটি গড় হিসাব করে। সেখানে দেখা যায় সর্বোচ্চ শব্দের মাত্রা উঠেছে 129.3 ডেসিবেল। রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে গাড়ির সংখ্যা। এসব গাড়ির উচ্চমাত্রার হর্নের কারণে বাড়ছে শব্দ দূষণ।
পর্যাপ্ত ধৈর্যের অভাবকেই এসব উচ্চমাত্রার হর্নের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। হর্নের এই মাত্রা নিরূপণে ঢাকার 11টি পয়েন্টে রিয়েল টাইম মেশিন স্থাপনের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কর্মজীবীরা বেশি আক্রান্ত হলেও শিশু ও বৃদ্ধরা ভুক্তভোগী কম না। অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যায়। ট্রাফিক বিভাগে কর্মরতরা এর মধ্যে অন্যতম। মেজাজ খিটখিটে হয়, কাজে মনোযোগ বিঘ্ন হয়, সচেতনতার অভাবে, জ্ঞানের অভাবে, কারণে অথবা অকারণে এরা হর্ন বাজায়। প্রচণ্ড খারাপ লাগে, আর অযথাই হর্ন দিতে থাকে। বামে আমি সিগন্যাল দিয়ে যাচ্ছি, কিন্তু ডানে থেকে আমাকে গাড়িতে হর্ন দিতেছে, আমি ডানেরটা দেখবো না বামেরটা দেখবো। ঘুম না হওয়া, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, মানসিক অবসাদ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ গুরুতর 30টি রোগ হতে পারে এই দূষণে। তাই ত্রুটিগুলো চিহ্নিত করে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই শব্দ দূষণের জন্য একটা ডিজিজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে নয়েজ ইনডিউসিং হিয়ারিং লস। শব্দ দূষণ জড়িত কানে শব্দহীনতা। আমরা কানের মধ্যে যেই ফাংশনিং অর্গানগুলো আছে, এটার কার্যক্ষমতাগুলো নষ্ট হয় অধিক সাউন্ডের কারণে। হর্নের ভিতরেও যে নির্ধারিত যে মানমাত্রা রয়েছে তার চেয়ে বেশি শব্দ তৈরিকারী হর্ন কিন্তু আমদানি হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা আইনের সঠিক এনফোর্সমেন্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আনতে পারি নাই, সচেতনতা তৈরি হয় নাই। প্রতিকারের সর্বোত্তম বেস্ট হলো প্রত্যেকটি মানুষের আসলে সচেতন হওয়া উচিত, কারণ ইন্ডিভিজুয়াল সবাই মিলে এই শব্দ তৈরি করছে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নীরব জোনে হর্ন নিষিদ্ধ হলেও আইনের প্রয়োগ না থাকায় শুধু সেখানেই নয়, পুরো রাজপথ জুড়েই যেন হর্নের প্রতিযোগিতা। তাসনিয়া নিশাত নিম, সময় সংবাদ, ঢাকা। দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাসের অযোগ্য। সিডিএ ও সিটি কর্পোরেশনের একে অপরের দোষারোপে বিদ্যুৎ, সড়ক, বর্জ্যসহ নানা সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। অনন্যা ও কর্ণফুলী আবাসিকে 2000 প্লট মালিকদের 30 বছর আগে বুঝিয়ে দিলেও সুযোগ সুবিধার অভাবে গড়ে ওঠেনি একটি ভবনও। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি। এটি গ্রামের কোনো সড়ক মনে হলেও 20 বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক। গাড়ি চালার কোনো অনুভূতি নেই। বর্ষাকাল এখন তো একটু আছে, বর্ষাকালে মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। হোল্ডিং ট্যাক্স আমরা নিয়মিত দিয়ে আসতেছি, নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সিটি কর্পোরেশনকে গৃহকর দিলেও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের শেড, ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। পুরো আবাসিক যেন পশু পাখির চারণভূমি। স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ। 5 বছর আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম, সিডিএর কাছে গেছিলাম, সিটি কর্পোরেশনের কাছে গেছিলাম, একাধিক চিঠি দিয়েছিলাম, তারপরও কোনো সুরা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের যে উৎপাত, কিশোর গ্যাংয়ের ছেলেরা প্রকাশ্যে মাদকের আক্রা বসায়। কল্পলোকে 1750 প্লটের মধ্যে গড়ে ওঠা 400 ভবনে 40,000-এর বেশি মানুষের বাস। একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি, এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলোকের উপর দিয়ে যেতে হচ্ছে। থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা কমপ্লিট করে আমরা সিটিকে হ্যান্ড ওভার করে দিব। ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে, এটা তো আমরা কিছু করার নাই, কারণ এখানে যে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। 15 বছর আগে অনন্যায় 1,500 ও 30 বছর আগে কর্ণফুলী আবাসিকে 489টি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও। সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বেড়েই চলেছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখ। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা দিয়ে সুরমা নদী প্রবাহিত হচ্ছে। আপনি সুনামগঞ্জের যদি পানি বৃদ্ধি এবং হ্রাসের পরিস্থিতির কথা বলি, সুনামগঞ্জের চারদিকে মেঘালয় পাহাড় বেষ্টিত এবং এই মেঘালয় পাহাড়ের থেকে ঝর্ণার মাধ্যমে নদীগুলিতে পানি নেমে আসে এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী 7টি নদী রয়েছে, চেলা, কুশিয়ারা, শক্তি, জাদুকাটা এবং খাসিয়ামারা সহ এরকম 7টির মতো পাহাড়ি নদী রয়েছে। সেই সমস্ত পাহাড়ি নদী দিয়ে সুনামগঞ্জের
পাহাড়ি ঢল নেমে আসে, পাশাপাশি বরাক বেসিনের পানি এই সুরমা নদী দিয়ে প্রবাহিত হয়। আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি সহ সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বাড়ছে। আসলে সুনামগঞ্জের থেকে মাত্র 70 কিলোমিটার দূরে চেরাপুঞ্জির অবস্থান এবং চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই এই পানি সুনামগঞ্জে চলে আসে এবং হাওরে প্রবেশ করে এবং নদীতে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে কিছুটা স্রোত বয়ে যাচ্ছে এবং এই স্রোত যত বৃষ্টি হবে তত এই স্রোতের পরিমাণ বাড়বে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জে আসলে রোদ এবং বৃষ্টির কারণে সুনামগঞ্জের পানি হ্রাস বৃদ্ধি হয় না, ভারতের পানির কারণে সুনামগঞ্জের বন্যা হয় এবং মহাবন্যা হয়। যাই বলেন সমস্ত কিছুই সেই সীমান্তের ওপর থেকে নেমে আসা উজানের ঢলেই পানির সমস্যাটা তৈরি হয়। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা জানিয়েছেন যে এখন হাওরের স্লুইস গেটগুলি বা রেগুলেটরগুলি খুলে দিয়ে হাওরের পানি ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এবং মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জের হাওরের সব ধান কাটা শেষ হয়ে গেছে, তাই এখন রেগুলেটরগুলি খুলে দিয়ে হাওরে পানি ঢুকিয়ে এই মাছের উৎপাদন স্বাভাবিক করবেন। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। তীব্র তাপপ্রবাহে গত 15 দিনে মুরগির অস্বাভাবিক মৃত্যুতে পোলট্রি শিল্পে ক্ষতি হয়েছে প্রায় 300 কোটি টাকা। বন্ধ হয়েছে 20,000 খামার। প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএর এমন দাবি মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলছেন উৎপাদনের 1% মৃত্যু স্বাভাবিক। বাজারে কমেছে মাছ ও সবজির সরবরাহ, যার প্রভাব পড়েছে মুরগির দামে। সাইফুল ইসলামের রিপোর্ট। তীব্র দাবদাহে নাজুক অবস্থায় প্রাণী আমিষের বড় যোগানদাতা খাত দেশের পোলট্রি শিল্প। উৎপাদন কমে পড়েছে যোগান সংকট, যে দাবি তুলে 10 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বাড়িয়ে রাজধানীর বাজারে 220 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। দাম বেশি কারণে খাওয়া যায়, দাম কম থাকলে সবাই খেতে পারতো। দাম ছিল 180 টাকা বা 90 টাকা, এখন 220 টাকা। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের দাবি তীব্র দাবদাহে গত 15 দিনে 300 কোটি টাকা লোকসানের পাশাপাশি বন্ধ হয়ে গেছে 15 থেকে 20,000 খামার। খামারিদেরকে যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা না হয় এবং তাদেরকে উৎপাদনে ফিরিয়ে আনা না যায় তবে তীব্র সংকট দেখা দিবে। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে খোলামেলা ছেড়ে মুরগি পালন করেন দেশের প্রান্তিক খামারিরা, যা বরাবরই উৎপাদন কমানোর পাশাপাশি বাড়ায় নানান ঝুঁকি। টেম্পারেচার যদি নেমে আসে, যদি বাজারের যোগানটা আরেকটু বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে এবং দাম সহনীয় হবে বলে আমি বিশ্বাস করি। মুরগি মরে ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি জানাচ্ছেন খামারিরা, তার সঙ্গে পুরো দ্বিমত প্রাণী সম্পদ অধিদপ্তরের। যে সবজিটা এই মৌসুমে আসবে ওটা বাজারে প্রবেশ করলে মাছ তো এই শুকনা সিজনে কিন্তু মাছের সরবরাহ কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে। এই প্রেশারটা তখন মুরগির উপরে পড়ে। 1% পার মান্থ মৃত্যু, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। এখন এই সময়ে কোনো রোগে মারা গেলেও বলে এটা তাপের কারণে মরছে, আর তাপে মারা গেলে তো গেছে। তাপে যেটা মারা গেছে এটা খুবই নেগলিজিবল, সেটাকে কাউন্ট করার মতো কিছু না। বিপিএর তথ্য বলছে দেশে প্রতিদিন ব্রয়লারের চাহিদা 3,500 টন আর ডিমের চাহিদা 3.5 কোটি পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। সবশেষ খবর জানাতে আসাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। নির্বাচন কমিশন এবারও কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে এখনো পর্যন্ত যে শান্তির যে ছায়া সেটা কিন্তু ধরে রাখতে পারেনি। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের বরাবরই অন্য রাজ্যের বা অন্য আসনগুলোর তুলনায় পশ্চিমবঙ্গে যে ভোট সন্ত্রাসের যে ইতিহাস আছে সেটি কিন্তু অব্যাহতভাবে আছে। আপনি জানেন যে আজকে 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও 93টি লোকসভা সংসদীয় আসনে ভোট চলছে এবং পশ্চিমবঙ্গের 4টি লোকসভা সংসদীয় আসনে ভোট চলছে। ইতিমধ্যে জানেন যে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং দক্ষিণ। যে খবর আসছে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি সেটি কিন্তু মুর্শিদাবাদের রানীনগরে সকাল থেকেই ভোটের অশান্তি চলছে এবং ইতিমধ্যে কয়েকজন ভুয়ো ভোটার এবং রাজনৈতিক দলের ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ শাসক এবং বিরোধী দলের মধ্যে ধাওয়া এবং পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া মোটের ওপর অন্যান্য রাজ্যে আপনি জানেন যে একই রকম ভাবে পশ্চিমবঙ্গ ছাড়াও
এছাড়াও আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়াতে ভোট হচ্ছে এবং আমি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের অন্যতম রাজ্য আসামে রয়েছে এবং আসামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা ধুবড়ীতে রয়েছে। ধুবড়ীতেও কিন্তু সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে এই প্রথম এবং দ্বিতীয় দফায় যেরকমভাবে তীব্র তাপপ্রবাহের কারণে ভোট দানে ব্যাহত হয়েছে, ভোট দান অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে এবং একই রকমভাবে তৃতীয় দফাতে কিন্তু দেখা যাচ্ছে উল্টো ছবি। সেখানে বেশ কয়েক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং কালবৈশাখী হয়েছে। পশ্চিমবঙ্গের যে 4টি লোকসভা আসনে সেখানেও কিন্তু কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির খবর পেয়েছে এবং আমি যেখানে রয়েছি ধুবড়ীতেও কিন্তু সকাল থেকে বেশ হালকা এবং মাঝে ধরনের বৃষ্টি হচ্ছে এবং মেঘ ডাকছে। স্বাভাবিক এই বৃষ্টি উপেক্ষা করে সকালবেলা কিন্তু ভোট দিতে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু স্বাভাবিকভাবেই নজর কেড়েছে এবং ভোটটা যে সার্বিকভাবে জাতীয় নির্বাচন কমিশন একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান করতে চেয়েছে এবং সে কারণে সকালবেলাও আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই রকমভাবে আহমেদাবাদে তার নিজের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। তো সব মিলিয়ে তৃতীয় দফার এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব কিন্তু চলছে উৎসবের গতিতেই। তো এই ছিল আমার কাছে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ভোট জাতীয় লোকসভা নির্বাচনে তৃতীয় দফা ভোটের আমার কাছে থাকা প্রথম 2 ঘন্টার ভোটের ছবি। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণের খবর জানাতে আসাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজ জয় নিশ্চিত করতে তৃতীয় টি-20তে আজ মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নিক পোথাসের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে 4 টাইগার ক্রিকেটার তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম, যে 4 জনের এখনো সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার। 15 সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে ঢাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার। তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার। 2-0 ব্যবধানে লিড নেওয়া সিরিজ তারা নিশ্চিত করতে চায় তৃতীয় টি-20তেই। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। বিশ্বকাপের ঠিক আগে কোন কৌশলে খেলছে দল, প্রশ্ন উঠেছে এমনও। তবে ওসব নিয়ে ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট, দৃষ্টি তাদের সিরিজ জয়। These games, as important as they are, they're all a rehearsal for the World Cup. You play an international series. The first goal of that series is to win the series. We experiment because you want us to experiment. Something goes wrong, and then you'll hammer us for experimenting. So you're never going to win. There's no due around like there was with the Sri Lanka series. So batting first, batting second, I don't think there'll be much difference. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়ে নয়, বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচটিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আব্দুল্লাহপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট, দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অগ্রগতি 40 ভাগ, আসছে বছরেই চালুর পরিকল্পনা। এবং তীব্র তাপপ্রবাহে 15 দিনে পোল্ট্রি শিল্পে 300 কোটি টাকা ক্ষতি, বন্ধ হয়েছে 20,000 খামার, মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মনির। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।